আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার চ্যানেল এডুটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব টেন্স নিয়ে, কিন্তু এই টেন্স বিসিএস, ভার্সিটি, জব, এইচএসসি এবং এসএসসি পরীক্ষায় কিভাবে আসতে পারে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। টেন্স নিয়ে মূলত আলোচনার বিষয় হলো আজকে শুধু একটি টেন্সের একটি অংশ নিয়ে আলোচনা হবে, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই যে বিসিএস, ভার্সিটি এবং জবে কিভাবে আসতে পারে আজকে আমি সেটাই দেখাবো, এবং রিটেন স্পোকেনে কিভাবে ইউজ করা হয় আজকে সেটাও দেখাবো। আজকে আমরা প্রথমে একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা শুরু করি, যেটি বিগত সালে এসেছে জব পরীক্ষায়। তাহলে আমরা সেন্টেন্সটি একবার দেখে নিই। উই ওপেন ড্যাশ ভিকটিম অফ সার্কামস্ট্যান্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু অপশন দেওয়া আছে, ফলেন, ফেল্ট, ডিড ফল এবং ফল। তাহলে এই যে সেন্টেন্সটি দেওয়া আছে এই সেন্টেন্সটি আসলে কোন টেন্সে পড়ছে এটা দেখার পরে কিন্তু আমরা এই অপশন থেকে উত্তরটা বেছে নিতে পারবো। এই কোন টেন্সে পড়ছে সেটা জানার জন্য আমাদেরকে আগে সেন্টেন্সটি দেখতে হবে। এই সেন্টেন্সটি পড়লে আমরা এখানে এই যে ওপেন শব্দটি পাই। এই ওপেন শব্দটি দ্বারা এই সেন্টেন্সটি বোঝা যাবে যে এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে হয়তো আপনাদের মনে এই প্রশ্ন জাগতে পারে, শুধু একটা ওপেন দেখি কি তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে? এরকম আর অনেক শব্দ আছে যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে উই ওপেন ড্যাশ ভিকটিম অফ সার্কামস্ট্যান্স। তাহলে ওপেন থাকার কারণে যদি এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সেক্ষেত্রে তাহলে ফলেন B3 অবশ্যই এটি হবে না, ফেল্ট B2 অবশ্যই এটি হবে না, ডিড ফল পাস্ট টেন্সে অবশ্যই এটাও হবে না। তাহলে ফল, তাহলে B1 এটি হবে। কেননা আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট B1 এবং বাকি হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে B1 কোনটি? ফল। তাহলে আমাদের অ্যানসার হবে কি? ফল। অবশ্যই আপনারা বুঝতে পারছেন তাহলে জব পরীক্ষায় এবং বিসিএস কিংবা এসএসসি এইচএসসি পরীক্ষায় কিভাবে হতে পারে, এটি এসএসসি পরীক্ষা হলে কিভাবে হতে পারে বা এইচএসসি হলে কিভাবে হতে পারে। যদি রাইট ফর্ম ভার্বস আসে তাহলে কিন্তু আমাদের একটা বক্স দেওয়া থাকে, এই বক্সের মধ্যে কতগুলো শব্দ দেওয়া থাকে, এখান থেকে উপযুক্ত শব্দটি নিয়ে বসাতে হবে। তো উপযুক্ত শব্দটি নিয়ে যদি বসাতে হয় তাহলে আমরা এই সেন্টেন্সটি পড়ার পরে আমরা এই যে ওপেন লেখা দেখে যেহেতু বুঝতেছি যে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু আমার এই বক্সে যদি ফল দেওয়া থাকে তাহলে অবশ্যই অ্যানসার কোনটি হবে? ফল হবে। তাহলে এভাবে রাইট ফর্ম ভার্বসের অ্যানসারও করা যাবে যদি টেন্স খুব ভালোভাবে জানা যায়। আজকে আমি শুধুমাত্র একটি টেন্সের একটি অংশ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে এটা যদি আমরা জানতে চাই তাহলে বর্তমানে সচরাচর হয় এমন কথা, ঐতিহাসিক সত্য, অভ্যাসগত, তার এই সমস্ত জিনিসগুলা যেমন হচ্ছে নিকট ভবিষ্যৎ, এগুলো বর্ণনা করার জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। তাহলে আমরা এগুলোর এক একটা एग्जांपल দিয়ে দেখব, কিন্তু আমরা আগে যাব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে। আমরা জানি খুবই সহজ, সাবজেক্ট প্লাস B1 এর সাথে S অথবা ES যুক্ত হবে, তাহলে যোগ অবজেক্ট হবে। তাহলে এখন আমরা যদি দেখি যে B1 কখন হবে এবং S বাই B1 এর সাথে S বাই ES কখন যুক্ত হবে, তাহলে সেটি যদি আমরা যাই আমরা কিছু সাবজেক্ট লিখি, যেমন I, we, you, they। এই সমস্ত সাবজেক্টের সাথে আমাদের শুধুমাত্র হবে B1, এই সমস্ত সাবজেক্টের সাথে হবে B1। যদি আমি বলি যেমন I think, বাংলা হবে কি? আমি চিন্তা করি। আমি চিন্তা করি। যেমন যদি বলি আমরা we study, আমরা পড়ালেখা করি। আমরা পড়ালেখা করি। ইউ রিসিভ, তুমি গ্রহণ করো।
দে প্লে, তারা খেলা করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অবজেক্ট বসিয়ে দিলে অবশ্যই সেন্টেন্সটা আরো লম্বা হবে। আমরা যদি বলি যে দে প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড, তাহলে এভাবে কিন্তু সেন্টেন্সটা অনেক লম্বা করা যায়। তাহলে আমরা বুঝতে পারছি যে এই সমস্ত সাবজেক্টের সাথে বি1 হবে, যেমন থিঙ্ক, স্টাডি, রিসিভ, প্ল্যান, মুভ, রান, এভাবে অনেকগুলো ভার্ব দিয়ে কিন্তু সেন্টেন্স গঠন করা যায়। আমরা সেন্টেন্স গঠন করার পাশাপাশি এভাবে কিন্তু বাংলাটাও লিখে নিব, তাহলে আমাদের জন্য টেন্স বোঝাটা খুব সহজ হবে। তো আমরা এখন এই সমস্ত সাবজেক্টের সাথে বি1 হবে, তাহলে কোনগুলোর পরে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে সেই সমস্ত সাবজেক্টগুলো আমরা দেখে নিই। যেমন হি, শি, ইট, নেম, মানে হচ্ছে কোন কিছু নাম। তাহলে আমরা এর পরে যেমন আমরা এখানে দিছি স্টাডি, তাহলে হবে স্টাডিজ। she receives, it rains, তাহলে এখানে কোনো কিছু নাম হবে করিম, রহিম বা মাই ব্রাদার, মাই ফ্রেন্ড, এভাবে হবে। যেমন আমি এখানে দিচ্ছি মাই ব্রাদার, মাই ব্রাদার ওয়ার্কস, আমার ভাই কাজ করে। ইট রেইনস, বৃষ্টি পড়ে। she receives, সে গ্রহণ করে। he studies, সে পড়ালেখা করে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এই সমস্ত সাবজেক্টের শেষে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হবে। তাহলে ভার্বের শেষে এস বা ইএস যদি যুক্ত হয়, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টাডি ওয়াই, স্টাডির সাথে এস বা ইএস তো যোগ হলো না, হলো কি ওয়াই উঠে গিয়ে আইইএস যুক্ত হলো। তাহলে কখন আইএস যুক্ত হবে, কখন ইএস যুক্ত হবে, আমরা সেই রুলসটা একটু এখন দেখে নিই। আমি এখন মুছে ফেলি। আমরা একটা রুলস দেখি, কোন ভার্বের শেষে যদি আমরা এসএস দেখি, এসএইচ দেখি, সিএইচ দেখি, জেড ও এক্স দেখি, তাহলে ওই ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হবে। যেমন যদি বলি আই মিস, তাহলে যেহেতু পাস্ট পারসন এর জন্য মিস হলো, যদি থার্ড পারসন হয় তাহলে কি হবে, হি মিসেস, ইএস যুক্ত হবে। এই যে দুইটা এস আছে, এই দুইটা এস এর পরে কিন্তু ইএস যুক্ত হবে। আমাদের শুধু ইএস যুক্ত হবে, এস যুক্ত হবে না। তাহলে আমরা এখানে দেখে নিই যে কোন ভার্বের শেষে যদি এসএস, এসএইচ, সিএইচ, জেড, ও এবং এক্স দেখি, তাহলে ওই ভার্বের শেষে ইএস যুক্ত হবে। আমরা দেখতে পাচ্ছি আই মিস, এই ওয়ার্ডটির পরে শেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইটা এস আছে, এই যে এস এস, এই দুইটা এস এর কারণে কিন্তু ইএস যুক্ত হলো। তাহলে আমরা এটা একটু দেখে নিই। আই ওয়াচ, আমি দেখি, তাহলে এই যে এস এইচ এবং লাস্টে রয়েছে, না সরি এটা হবে সিএইচ, তাহলে লাস্টে রয়েছে আমাদের সিএইচ, তাহলে কি হবে হি ওয়াচেস। ঠিক আছে। এবার হচ্ছে যেমন আমি যদি বলি ও, যেমন আই গো,
আমি করি, তাহলে এটি যদি আমরা এই যে লাস্টে ও রয়েছে এই ওটাকে কারণে ইএস যুক্ত হবে, তাহলে হবে কি হি ডাজ। এভাবে আমরা যে শব্দগুলো শেষে যে ভার্বগুলো শেষে এক্স, এসএইচ, এসএইচ, সিএইচ, জেড ও দেখবো সেগুলো শেষে আমরা ইএস যুক্ত করে ভার্বে ইএস যুক্ত করে ভার্বে তার পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ওই ভার্বটিকে যুক্ত করব। তাহলে এখন আমরা আরেকটি রুলসে আসি। কোন ভার্বের শেষে ওয়াই থাকলে এবং ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে ওই ভার্বে ওয়াই উঠে গিয়ে আই ই এস যুক্ত হবে। তাহলে আমরা এটা একটু দেখে নিই যে কোন ভার্বে আই এস যুক্ত হবে। যেমন একটু আগে বলছিলাম যে আই স্টাডি, তাহলে হবে কি স্টাডিজ। এখানে আমরা একটু খেয়াল করি, আমি রুলসে বলছি যে কোন ভার্বের শেষে ওয়াই থাকলে, আমাদের শেষে কিন্তু ওয়াই আছে, এবং ওয়াই এর আগে কনসোনেন্ট থাকলে, আমাদের ডি কিন্তু কনসোনেন্ট থাকলে ওই ভার্বে ওয়াই উঠে গিয়ে, তাহলে আমাদের এই ওয়াইটা উঠে গেছে, এখানে ওয়াইটা নেই, ওয়াই উঠে গিয়ে আইএস যুক্ত হবে, ডি এর পরে কিন্তু আইএস যুক্ত হলো। তাহলে আমরা আজ যদি বলি আই ক্যারি, আমি বহন করি, আমি বহন করি, আপনারা বাংলাগুলো লিখে নেবেন, তাহলে আপনাদের জন্য রাইটিং স্পিকিং কিন্তু অনেক সহজ হবে। আর আই ক্যারি, যেহেতু এখানে ওয়াই বাওয়াল আছে এবং তার আগে একটি কনসোনেন্ট আছে, তাহলে বাওয়াল উঠে গিয়ে তাহলে আইএস যুক্ত হবে। যেমন হি ক্যারিস, তাহলে এভাবে যে যদি ওয়াই থাকে, ওয়াই হচ্ছে বাওয়াল, এই বাওয়ালের আগে যদি একটি যদি কনসোনেন্ট থাকে তাহলে কি যুক্ত হবে, ওই বাওয়ালটি উঠে গিয়ে তার সাথে আইইএস যুক্ত হবে। এখন আমরা দেখি লাস্ট ওয়াই আছে কিন্তু আইএস যুক্ত হয় না, ওই সমস্ত ওয়ার্ডগুলো আমরা দেখব। যেমন আই ওবে, আমি মান্য করি, আমি মান্য করি। হি অবেজ, সে মান্য করে। এখানে ব্যাপারটা একটু খেয়াল করবেন, এখানে কিন্তু ওয়াই উঠে যায় নাই, ওয়াই আছে শেষে কিন্তু ওয়াই আছে, তারপর কিন্তু ওয়াই উঠে যায় নাই, শুধু এস যুক্ত হলো। তাহলে এটি কি কারণে হলো? এটি হওয়ার একটি কারণ, সেটা হচ্ছে আমরা আগে দেখছিলাম যে ওয়াই এর আগে একটি কনসোনেন্ট আছে, কিন্তু এখানে ওয়াই এর আগে ভাওয়েল, ওয়াই নিজেও একটা ভাওয়েল। আমাদের রুলসের কথা ছিল কনসোনেন্ট থাকতে হবে, আমাদের কিন্তু কনসোনেন্ট নেই এই শব্দটিতে। এই শব্দটিতে কনসোনেন্ট না থাকার কারণে ভাওয়েল আছে এবং এটাও ভাওয়েল, এই জন্য ওয়াই উঠে না গিয়ে ওয়াই এর সাথে শুধু এস যুক্ত হলো। যদি আমরা এই কথাটা এভাবে বলি, যেমন আই সে, আমি বলি হি সেজ, তাহলে এখানে এ এবং ওয়াই ভাওয়েল হওয়ার কারণে শুধুমাত্র এস যুক্ত হলো। তাহলে আমরা আসি, এই গেল আমাদের এস এবং ইএস যুক্ত হওয়ার কারণ, কখন এস এবং কখন ইএস যুক্ত হবে। তাহলে প্রেজেন্ট টেন্স
বলছিলাম যে প্রেজেন্ট টেন্স কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটা আমরা বলবো। যে বর্তমান সচরাচর হয় এমন কাজ, বর্তমানে সচরাচর হয় এমন কাজ, তো এমন কাজ কি হতে পারে? যেমন আমার ভাই ব্যাংকে চাকরি করে, এটা হচ্ছে বর্তমানে হচ্ছে, বর্তমানে আমার ভাই ব্যাংকে চাকরি করতেছে, অর্থাৎ বর্তমানে হচ্ছে এমন একটি কাজ, বর্তমানে হয় এমন একটি কাজ। তাহলে বর্তমানে মাই ব্রাদার ওয়ার্কস ইন আ ব্যাংক, তাহলে আমার ভাই ব্যাংকে চাকরি করে, এটা হচ্ছে বর্তমানে সচরাচর এমন কাজ। তাহলে আমরা যদি বলি অভ্যাসগত কাজ, অভ্যাসগত কাজ, তাহলে আমার যদি এমন অভ্যাস হয় যে আমি প্রতিদিন দেরিতে ঘুমাই, এমনি কিন্তু ঘুমাতে দুইটা বা তিনটা বেজে যায়, তাহলে আমার অভ্যাস যেহেতু এটাই, তাহলে আমি এটাই লিখি যে আই স্লিপ লেট এভরিডে, তাহলে নিকট ভবিষ্যৎ তাহলে নিকট ভবিষ্যৎ, যেমন আমি আগামীকাল বাড়ি যাব, এটা হচ্ছে নিকট ভবিষ্যৎ, অর্থাৎ সকাল হলে আমি বাড়ি যাব। এই যে এরকম নিকট ভবিষ্যতের কাজ বোঝানোর জন্য কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। তাহলে সেটি কি হবে? সে আগামীকাল বাড়ি যাবে, হি গোস হোম টুমরো। তাহলে ঐতিহাসিক সত্য কি? ঐতিহাসিক সত্য হলো ইতিহাস সম্পর্কিত কোনো কিছু কিন্তু ঐতিহাসিক সত্য। যেমন আমরা যদি বলি যে বাংলাদেশ বা 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, তাহলে যুদ্ধ হয় 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়। যেমন 1757 সালে পলাশী যুদ্ধ সংঘটিত হয়। তাহলে এই সমস্ত যদি যুদ্ধের কথা বলা হয় তাহলে কিন্তু কি হবে? এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে 1757 সালে পলাশী যুদ্ধ সংঘটিত হয়, এটি হবে দ্য ব্যাটল অফ, আচ্ছা আমি এখানে লিখতে বলে কিছু ঐতিহাসিক সত্য। ঐতিহাসিক সত্য, তাহলে হবে দ্য ব্যাটল অফ পলাশী, the battle of Palashi takes place in 1757, 1757 সালে সংঘটিত হয়েছিল। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোথায় কোথায় ব্যবহার করি? বর্তমানে সচরাচর হচ্ছে এমন কাজ, যেমন আমার ভাই ব্যাংকে চাকরি করে। অভ্যাসগত সত্য, আমি প্রতিদিন দেরিতে ঘুমাতে যাই। নিকট ভবিষ্যৎ, আমি আগামীকাল বাড়িতে যাব, বা সে আগামীকাল বাড়িতে যাবে, হি গোস হোম টুমরো। ঐতিহাসিক সত্য, দ্য ব্যাটল অফ পলাশী টেকস প্লেস ইন 1757। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত জায়গায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। কিন্তু আমরা আরো কিছু নিয়ম শিখব যেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। তাহলে আমরা ব্যক্তিগত লাইফে আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোথায় ব্যবহার করা হয় সেটাও একটু জানা দরকার। যেমন আমাদের যদি কেউ ধারাবাহিক দিক নির্দেশনা দিতে থাকে, শিক্ষক ক্লাসে আসলে কিন্তু আমাদেরকে খুব ধারাবাহিক দিক নির্দেশনা দেয়, একটার কাজের পর একটা কাজের পর একটা করতে বলে। তো সেই কাজটি করার জন্য কিন্তু স্যাররা যে টেন্স ব্যবহার করে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে ব্যবহার করে আমরা এখানে দেখে নিই। স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন,
স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন, ধাপে ধাপে যে আমাদের দিক নির্দেশনাগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করা হয়। যদি আমরা বলি যে স্যার এসে ক্লাসে বললো যে ওপেন ইউর বুক, open your book, page number, যদি বলা হয় যে go to page number, go to page number 7, read passage 3, তাহলে স্যার আমাদের এসে বললো যে open your book, go to page number 7, read passage 3, তাহলে এটা একটার পর একটা দিক নির্দেশনা দিল স্যার। তো এই দিক নির্দেশনা ব্যবহার করার জন্য কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। তাহলে আমরা তো ফুটবল বা ক্রিকেট ভালোবাসি না, এমন মানুষ খুব কমই আছে, খেলাধুলাকে পছন্দ করে না। তো বাংলাদেশের ক্রিকেট কিন্তু খুবই জনপ্রিয়। তো এই ক্ষেত্রে গিয়ে যে ক্রিকেট কিংবা ফুটবলের যে ধারাভাষ্যকার দেয়, এই ধারাভাষ্যকারে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়, এবং আমরা এখন সেটাই দেখব ধারাভাষ্যকার হিসেবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার। ধারাভাষ্যকার তাহলে কিভাবে দেয়? মনে করেন যে তামিম ওপেনিং ব্যাটিং নামলো এবং প্রথম বলে 6 মারলো, তাহলে ধারাভাষ্যকারের কথাগুলো কেমন হবে? তামিম hits the ball very hard and it is a use 6, তাহলে তামিম তার পার্সেন্টেজ নাম্বার 12 বিশেষ এস বাই এস যুক্ত হলো, তাহলে হিটস যেহেতু এখানে কনসোনেন্ট আছে একটা এস যুক্ত হলো, তাহলে তামিম হিটস দ্য বল ভেরি হার্ড এন্ড ইটস আ হিউজ 6, তাহলে তামিম একটি খুব জোরে বলটাকে এমন জোরে আঘাত করলো এবং এটি বাউন্ডারির বাইরে চলে গেল এবং একটি বড় ধরনের ছক্কা হলো। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ধারাভাষ্যকার যখন ধারাভাষ্যকার করে তখন তিনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে কিন্তু অনেক প্রত্যেকটা সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে বলে। তো আমরা আরেকটা ইউজ জেনে নিই। তাহলে আমরা এখন জানলাম স্টেপ বাই স্টেপ দিক নির্দেশনা দেওয়ার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়, ধারাভাষ্যকারে ধারাভাষ্যকার দেওয়ার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে। তাহলে আমরা এখন দেখব পত্রিকা শিরোনামে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে। যেমন পত্রিকার শিরোনাম, পত্রিকা শিরোনাম। তো আমরা তো অনেক ডেইলি স্টার বা দা ইত্তেফাক, ডেইলি ইত্তেফাক অনেকগুলো নিউজ পেপার দেখতে পাই। সেই নিউজ পেপারে যখন কোনো কিছু শিরোনাম লেখা হয় বা যে কোনো একটা দেশের বা একটা দুর্ঘটনা ঘটলো কিংবা এরকম বড় ধরনের যে শিরোনামটা আসে সেই সমস্ত শিরোনামগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়। যদি বলি যে বিশ্বকাপ আগামীকাল শুরু হবে, বিশ্বকাপ আগামীকাল শুরু হবে, তাহলে এই সেন্টেন্সটি প্রতিদিন যদি শিরোনাম হয়ে আসে তাহলে ইংরেজি যে নিউজ পেপারগুলো আছে সেগুলোতে আসবে এভাবে ওয়ার্ল্ড কাপ বিগিনস টুমরো। তাহলে ওয়ার্ল্ড কাপ তার পার্সন সিঙ্গুলার নাম্বার 12 বিশেষ এস বাই এস যুক্ত হলো, তাহলে এখানে শুধু এস যুক্ত হলো। তাহলে ওয়ার্ল্ড কাপ বিগিনস টুমরো, বিশ্বকাপ আগামীকাল শুরু হবে। তো আমরা দেখতে পাচ্ছি, তো আমরা বলছিলাম যে কিছু শব্দ দেখলে আমরা বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এখানে যে ব্যাপারটি সেটা হলো যে আমরা ভিডিও অফ রেখে রুলসটা লিখলাম, কারণ যে ভিডিও অনেক লেন্থি হয়ে যাচ্ছে।
তো এই কারণে রোজটা লিখে নিলাম, তারপর বলতেছি। তো এই অ্যাডভার্ব গুলো থাকলে, এই যে অ্যাডভার্ব গুলো লিখলাম, যেমন অলওয়েজ, অফেন, নেভার, occasionally, after, sometimes, usually, every উইক, অন ফ্রাইডেজ, এখানে যেগুলো ডে হবে, যেমন মানডে, স্যাটারডে, সানডে, যেগুলো একটা হবে। টুয়াইস এ ইয়ার, টুয়াইস এ উইকও হতে পারে। ইন সামার, তো সামার বলতে যতগুলো ঋতু আছে সবগুলো ঋতু নাম উইন্টার হতে পারে। ইন ফল, whenever, জানুয়ারি ইত্যাদি অ্যাডভার্ব যদি আমরা বাক্যে দেখতে পাই, তাহলে ওই বাক্যটি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমরা এর আগে কিন্তু একটা ওপেন দিয়ে করছিলাম, উই ওপেন ফর victims of circumstance, আমরা এই সেন্টেন্সটি করেছিলাম। তাহলে এখানে আমরা আরো একটা উদাহরণ দেখি, সেটা হলো আমি যদি লিখি আই ড্যাশ টু মার্কস অন ফ্রাইডেজ। এখন এই কথাটি যদি বলি, তাহলে আমরা অন ফ্রাইডেজ এই শব্দটি কিন্তু আমাদের এখানে আছে, অন ফ্রাইডেজ। তাহলে অন স্যাটারডে, অন সানডে, তো যেটাই থাকুক না কেন অন ফ্রাইডেজ, তো এই অ্যাডভার্বটি দেখার কারণে তাহলে আমরা বলে দিতে পারি এটি একটি প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স হলে কি হবে? অবশ্যই আই গো হবে, কখনো আই ওয়েন্ট হবে না, কেননা আমরা জানি অ্যাডভার্ব থাকলে প্রেজেন্ট টেন্স হবে, তো হবে আই গো। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই চিহ্নগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে আমরা বুঝতে পারবো ওই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অবশ্যই আমি আরেকটা রুলসে চলে যাই, খুব তাড়াতাড়ি শেষ করি। আরেকটা एग्जांपल দিলে হয় কি, ইট রেইনস ইন উইন্টার, শীতে কিন্তু বৃষ্টি হয়। মাঝে মধ্যে কিন্তু ইট রেইনস, তারপর সিঙ্গুলার নাম্বার বার শেষে আসবে এ যুক্ত হবে, এখানে এস যুক্ত হলো। তো আমরা দেখি যে মাঝে মাঝে শীতে বৃষ্টি হয়, তো শীতে বৃষ্টি হয় সেটা প্রকাশ করার জন্য আমরা এভাবে বলতে পারি ইট রেইনস ইন উইন্টার, শীতে বৃষ্টি হয়। তো এখানে আমরা আরেকটা রুলস দেখতে পাচ্ছি, যে রুলসে কিছু ওয়ার্ড লেখা আছে, সেটা হচ্ছে ওপেন এন্ড ক্লোজ, বিগিন, ফিনিশ, অ্যারাইভ, রিচ, লিভ প্লাস টাইম থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে যদি আমরা এভাবে বলি যে বিমানটি বিকাল 5টায় পৌঁছাবে, তাহলে আমরা এভাবে বলতে পারি যে the plane arrives at 5 PM, তাহলে বিমানটি বিকাল 5টায় পৌঁছাবে। আমরা এখানে অ্যারাইভ শব্দটি দেখতে পাচ্ছি, এখানে অ্যারাইভ শব্দটিও দেখতে পাচ্ছি, যেহেতু the plane তার পারসন সিঙ্গুলার নাম্বার, এইজন্য অ্যারাইভ শব্দটির পরে এস যুক্ত হবে, অ্যারাইভস হলো। তাহলে যে অ্যারাইভ প্লাস টাইম, এই যে at 5 PM টাইম, তাহলে যখন এই শব্দগুলো এবং প্লাস টাইম থাকবে, তখন আমরা বুঝে নেব এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো যদি আমরা আরেকটা एग्जांपल দিয়ে কথা বলতে পারি, সেটা হলো আমার পরীক্ষা আগামী মাসে শুরু হবে, তাহলে দ্যাট মাই এক্সামিনেশন স্টার্টস ফ্রম নেক্সট মান্থ, আমার পরীক্ষা আগামী মাসে শুরু হবে। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোন কোন এর আগে একটা রুলসের কথা বলছি, যে কোন অ্যাডভার্ব গুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এবং এখানে শব্দগুলো কথা বললাম, এবং শব্দগুলোর সাথে যদি টাইম থাকে তাহলে এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো আমরা এখন কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে কোশ্চেনগুলো বিগত সালে এসেছে। তো আমরা কিছু কোশ্চেন আলোচনা করি যেগুলো বিগত সালে এসেছে, ওইরকম কিছু কোশ্চেন দেখি যেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপর নির্ভর করে এসেছে। সেগুলো হলো যে শাহিদ ড্যাশ টেনিস ওয়ান্স অর টুয়াইস আ উইক। তাহলে আমরা কিছুক্ষণ আগে কিন্তু যে রুলস পড়ছি, সেই রুলসের অ্যাপ্লাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি, টুয়াইস আ উইক। তাহলে এই যে টুয়াইস আ ইয়ার, টুয়াইস আ উইক, এই কথাটি বলছিলাম যে টুয়াইস আ উইক যে সেন্টেন্সে আমরা দেখতে পাবো টুয়াইস আ ইয়ার, টুয়াইস আ উইক, হ্যাঁ,
সেই সেন্টেন্সটি আমরা ধরে নেব এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে আরেকটি কথা আছে, সেটি হলো আমরা একটু আগে অ্যাডভার্ব করছিলাম এবং অ্যাডভার্ব কিসের আগে থাকে? ভার্বের আগে থাকে। তাহলে অ্যাডভার্ব আমি সংক্ষেপে লিখি, অ্যাডভার্ব এডিবি, অ্যাডভার্ব প্লাস তারপরে কিন্তু ভার্ব হয়। তাহলে অ্যাডভার্ব প্লাস ভার্ব হয়, এই কথাটি মনে রাখতে হবে। যেহেতু টুয়াইস এ উইক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, যেহেতু টুয়াইস এ উইক মানে আমরা বুঝতে পারতেছি এই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আইএনজি যুক্ত গ্রুপ কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটা বাদ। এখানে আইএনজি আছে, এটাও বাদ, কন্টিনিউয়াস টেন্স। তাহলে এই দুটার মধ্যে কোনো একটা হবে, হয় ইউজুয়ালি প্লেস নতুবা প্লেস ইউজুয়ালি। আমি একটু আগে বললাম যে ভার্বের সিকোয়েন্সটা এভাবে বসবে, অ্যাডভার্ব প্লাস ভার্ব হবে। তাহলে অ্যাডভার্ব কোনটা পড়ছিলাম আমরা একটু আগে? ইউজুয়ালি। তাহলে ইউজুয়ালি প্লেস হবে, অ্যাডভার্ব প্লাস ভার্ব। তাহলে আমরা বলতে পারি শাহিন ইউজুয়ালি প্লেস টেনিস ওয়ান্স অর টুয়াইস আ উইক। শাহিন সপ্তাহে এক অথবা দুইবার টেনিস খেলে। তাহলে আমরা দ্বিতীয় কোয়েশ্চনে আসি, এটাও পরীক্ষায় এসেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি when water dash it turns into ice, এটি বরফে পরিণত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কমার আগে মাত্র একটি সাবজেক্ট আছে, এই সাবজেক্টটি ওয়াটার, এবং ওয়াটার থার্ড পারসন এন্ড সিঙ্গুলার নাম্বার, আনকাউন্টেবল নাম্বার। ওয়াটার তো আর গণনা করা যায় না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আনকাউন্টেবল নাম্বারের পরে কিন্তু আবার ভার্ব শেষে আসবে এর যুগ হয়, তার মানে হচ্ছে সিঙ্গুলার ভার্ব হয়। তো এখানে দেখতে পাচ্ছি যে ফ্রিজেস, উইল ফ্রিজ, ফ্রিজ, উড ফ্রিজ। তো উইল ফ্রিজ এটি বাদ, যেহেতু ফিউচারের কথা বলছে। উড ফ্রিজ এটিও বাদ, ফ্রিজ এবং ফ্রিজেস থেকে কোনো একটা হবে। তাহলে ওয়াটার ফ্রিজেস, যেহেতু ওয়াটার আনকাউন্টেবল নাউন, তাহলে পার্ট সিঙ্গুলার হবে, ভার্বের শেষে আসবে এর যুক্ত হবে, তাহলে অবশ্যই এটি রাইট। তো আমরা দুইটা কোয়েশ্চেন দেখে নিলাম যেগুলো বিগত সালে এসেছে। তো ভিউয়ার্স, তো আজকে আমরা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোয়েশ্চন যেগুলো বিগত সালে এসেছে সেগুলো আলোচনা করলাম, এবং যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ব্যক্তিগত জীবনে কোথায় কোথায় ব্যবহার করতে পারি সেটাও দেখিয়ে দিলাম। এবং যদি আরেকটু ছোট্ট করে লাস্ট একদম আলোচনা করে দিতে হয়, সেটা আমরা স্পোকেনে কিভাবে বলতে হয় সেটাও একটু আলোচনা করে দিই। একটা সেন্টেন্সে কিন্তু 6টি স্টাইল থাকে যেগুলো স্পিকিংয়ে ব্যবহার করা হয়। আর যেসব প্রতিষ্ঠানগুলোতে স্পিকিং শেখায় সেসব প্রতিষ্ঠানে যেভাবে আসলে শেখানো হয় সেটা হচ্ছে নিয়মটা ঠিক এভাবে, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমরা একটা লিখি, সেন্টেন্স লিখি, ইউ কুক, তুমি রান্না করো। তাহলে এটা কিন্তু 6টি স্টাইলে শেখানো হয়, এবং 6টি স্টাইল হচ্ছে ইউ কুক, তুমি রান্না করো, you do not cook, you don't cook, তুমি রান্না করো না। বাংলাগুলো আপনি লিখে দেন, you don't cook, তুমি রান্না করো না, do you cook, do you cook, তুমি কি রান্না করো। প্রথমে you cook, তুমি রান্না করো, you do not cook, তুমি রান্না করো না, do you cook, তুমি কি রান্না করো। Why do you cook? কেন তুমি রান্না করো। এর আগে আমরা আরেকটি সেন্টেন্স লিখি, do not you cook, do you cook, তুমি কি রান্না করো, do not you cook, তুমি কি রান্না করো না। Why do you cook? কেন তুমি রান্না করো। Why do you cook? কেন তুমি রান্না করো। Why don't you cook? Why don't you cook? কেন তুমি রান্না করো না। আমরা প্রথমে একটু দেখে নিই, you cook, তুমি রান্না করো, you do not cook, তুমি রান্না করো না, do you cook, তুমি কি রান্না করো।
তুমি কি রান্না করো? ডু নট ইউ কুক, তুমি কি রান্না করো না? হোয়াই ডু ইউ কুক, কেন তুমি রান্না করো? কেন তুমি রান্না করো? হোয়াই ডোন্ট ইউ কুক, কেন তুমি রান্না করো না? কেন তুমি রান্না করো না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট B1 প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটি স্পিকিং আসলে কিভাবে ব্যবহার করা হয়। আমরা যদি কারো বাড়িতে যাই বলি যে ডু ইউ কুক, তুমি কি রান্না করো, কিংবা আমরা বলি এভাবে কিন্তু আমরা একজন আরেকজন কিন্তু কোয়েশ্চেন করি। তো যে ডু ইউ কুক, তুমি রান্না করো, ইউ ডু নট কুক, তুমি রান্না করো না, ডু ইউ কুক, তুমি কি রান্না করো, ডু নট ইউ কুক, তুমি কি রান্না করো না, হোয়াই ডু ইউ কুক, কেন তুমি রান্না করো, হোয়াই ডু নট ইউ কুক, কেন তুমি রান্না করো না। যা আমরা যদি বলি যে আই ডু, আমি করি, আই ডোন্ট ডু, আমি করি না, ডু আই ডু, আমি কি করি, ডোন্ট আই ডু, আমি কি করি না, হোয়াই ডু আই ডু, কেন আমি করি, হোয়াই ডু নট আই ডু, কেন আমি করি না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্পিকিং এ ছয়টি স্টাইলে কিন্তু একটি সেন্টেন্সকে ব্যবহার করা হয়। আমি আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আজকে আলোচনা করলাম, সেখানে আমরা স্পিকিং এর যে ব্যাপারটা সেটিও দেখিয়ে দিলাম। তো আপনারা একটু চেষ্টা করবেন। তো ভিডিওটি অনেক লেন্থি হয়ে গেছে, কারণ অনেক কিছু আলোচনা করা হয়েছে একসাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।